হ্যাঁ, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। হ্যাঁ জানি ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন তো, এত ভালো ভালো ভিডিও তো স্বাভাবিকভাবেই আমি তো চাইবো যে আমার কাছে স্মৃতি হয়ে থাক এইসব ভিডিওগুলো। তাই জন্য সোশ্যাল মিডিয়াতে এইভাবে পোস্ট করে রাখছি, যাতে আমি পরবর্তীকালে গিয়ে সেই সব জিনিসগুলো আবার নতুন করে দেখতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আমি সবরই চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমরা সোনমার্গ থেকে জজিলা পাস হয়ে 0 পয়েন্টে এসেছি। আর এই 0 পয়েন্ট থেকেই তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের 0 পয়েন্ট ছেড়ে যখন বেরোলাম তখন 0 পয়েন্টে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই ছিল। তারপরে তো আমরা যত আরও ওপরে উঠছিলাম ঠান্ডা তো আরও বাড়ছিলই বটে। আমরা কিন্তু লাদাখে ঢুকে পড়েছি। লাদাখ হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। রাস্তায় যেতে যেতে এরকম কিছু ওয়ার মেমোরিয়াল পড়েছিল, যেগুলো একদম ছোটোখাটো, তো সেগুলোই আমরা এখানে দেখেছিলাম। দেখো এই যে পাহাড়ের নিচে দিয়ে যে নদীটা বয়ে চলেছে সেটা হচ্ছে সিন্ধু নদী, মানে যে নদীর কথা আমরা বইয়েতে পড়েছি সেই নদীকে আমরা স্বচক্ষে দেখতে পেয়েছি। সত্যি এই কারণের জন্যই বোধহয় মানুষ খুব ঘুরে বেড়াতে পছন্দ করে। আর আমরা আজকে যাব দ্রাস। দ্রাস হচ্ছে ইন্ডিয়ার কোল্ডেস্ট ভিলেজ, যেখানে কার্গিল ওয়ার মেমোরিয়াল অবস্থিত। আর দ্রাসকে লাদাখের প্রবেশদ্বারও বলা হয়। দেখো কাছাকাছি চলেও এসেছি। আর এই দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট, যেখান থেকে ড্রাইভারদেরকে ভেরিফাই করে তারপরেই গাড়ি নিয়ে যেতে দেওয়া হয়। তো এখানে গাড়ির কিছু ফর্মালিটি পূরণ করতে হয় ড্রাইভারকে। তো তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম কার্গিলের উদ্দেশ্যে। আমরা সেই সকালবেলা হোটেল থেকে বেরিয়েছিলাম, তারপরে তো রাস্তায় সোনমার্গ জজিলা পাস হয়ে তারপরে আমরা 0 পয়েন্ট হয়ে বিকেলের দিকে রওনা দিচ্ছিলাম হচ্ছে কার্গিলের দিকে। এখানে জানো তো সন্ধে হয় অনেক দেরিতে, প্রায় 7টা 7:30টার পর সন্ধে হয়। সিটি বাজার প্যাক প্যাক করে আমি এটাই বলতে না। হ্যাঁ হ্যাঁ কেমন। আর এখানে দেখো রাস্তায় কাদেরকে দেখতে পেয়ে গেছি। এই সময়টা যখন আমি ভিডিও করেছি তখন প্রায় 5টা 5:30টার মতো বাজে। তাও দেখো একদম রোদ ঝলমলে আকাশ, যেন আমাদের এখানে দুপুরবেলা আমরা গাড়ি করে যাচ্ছি। চারিদিকে এত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এত চারিদিকে বেশি যে কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিওটা করব নিজেই ভেবে পাচ্ছিলাম না। প্লাস হচ্ছে এডিট করার সময় ভাবছি কোন ভিডিওটা ছেড়ে কোন ভিডিওটা দেব, যার কারণের জন্য সব ভিডিও দিয়ে দেওয়াতে আমার ব্লগগুলো এত বড় বড় হয়ে যাচ্ছে। আর রাস্তায় দেখো এনাদেরকে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম, এনারা সারিবদ্ধভাবে যাচ্ছেন, কি সুন্দর দেখতে লাগছে না। যাই হোক চলে এসেছি দ্রাস। আর দ্রাস থেকে কিছুটা যাওয়ার পরেই আমরা পাবো কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেখানে আর কি ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারো। আমাদের এই ট্রিপটা ছিল জুন মাসের 20 তারিখে আমরা বেরিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই আমাদের কার্গিল ঢুকতে ঢুকতে মোটামুটি 25-26 তারিখ নাগাদ করে আমরা কার্গিল ঢুকেছিলাম। সবথেকে বেস্ট টাইম বলবো আমি এই সময়টাই, কেন চারিদিকে বেশি বরফ থাকে না, রোডগুলো সব খোলাই থাকে প্রায়। তো সেই কারণের জন্য আমার মনে হয়েছে যে জুন মাসটা বেস্ট। এরপরে তোমরা জুলাই আগস্ট মাসেও তোমরা যেতে পারো, সারা বছরটাই তোমরা যেতে পারো, কিন্তু শুধুমাত্র শীতকালটা একটু অ্যাভয়েড করে, কারণ শীতকালটা প্রায় বেশিরভাগ রাস্তাই বন্ধ থাকে। এই দেখো চলে এসেছি ওয়ার মেমোরিয়ালের গেটের সামনে দিয়ে চলে গেলাম। আমাদের কিছুটা আগিয়ে গিয়ে গাড়িটা পার্ক করবে, সেই কারণের জন্য গাড়ি থেকে নেমে পড়েই এরকম একটা ভিউ, মানে যার কোনো তুলনাই হয় না। আর এখানে দেখো কার্গিল ওয়ার মেমোরিয়াল দ্রাস লেখাই আছে বোর্ডে। আর এই যে দূরে পতাকাটা দেখতে পাচ্ছ, এই পতাকাটা দেখে তো সবাই আর কি আনন্দে আত্মহারা। এই পতাকার একটা ইমোশন রয়েছে প্রত্যেকটা ভারতীয়র মধ্যে।
ওখানে অলরেডি পতাকা আছে। আরেকটা আমার হাতে থাকবে। কার্গিল ভারতের লাদাখ অঞ্চলের কার্গিল জেলার লে শহরের পরে লাদাখের এটি দ্বিতীয় বৃহত্তম শহর, আর এখানেই অবস্থিত দ্রাস অঞ্চল, আর এই দ্রাস অঞ্চলেই অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা যখন গিয়েছিলাম তখন কার্গিল বিজয় দিবস প্রায় কাছাকাছি আসছে এরকম একটা ব্যাপার, তাই জন্য চারিদিকে এরকম প্লাকার লাগানো ছিল। আর এই যে গেট, এটা হচ্ছে মানে মেন গেট দিয়ে একদম এন্ট্রান্সটা এটা। তো দেখো ভিউটা দেখো খালি। আর এখানে দেখো এই বোর্ডটাতে কার্গিল ওয়ার মেমোরিয়াল সম্পর্কে সব কিছু তথ্য এখানে দেয়া আছে। গেটে ঢুকতে গিয়ে না অনেক সিকিউরিটি চেকিং ছিল, তো সেই কারণের জন্য আমি আর ভিডিও করে উঠতে পারিনি। আর আরেকটা তথ্য আমাদের এজেন্সি থেকে বলেই দিয়েছিল, সেটা হচ্ছে বুট ছাড়া নাকি ওয়ার মেমোরিয়ালে ঢোকা যায় না। আর গেটেই একদম তোমার আধার কার্ড থেকে শুরু করে সব কিছু চেক করছে, তারপরে তোমাকে গিয়ে ওই ওয়ার মেমোরিয়ালে ঢুকতে দিচ্ছে। আমরা গিয়েছিলাম হচ্ছে 25শে জুন, আর 26শে জুলাই ছিল কার্গিল বিজয় দিবস। 1999 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল কার্গিলের যুদ্ধ, আর সেই কার্গিলের যুদ্ধ চলেছিল মে থেকে জুলাই মাস পর্যন্ত। শেষমেশ 26শে জুলাই 1999 সালে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয় যে ভারত পাকিস্তানকে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেছে, কার্গিল যুদ্ধে জয়লাভ করেছে। তো তাই জন্য প্রতি বছর এই 26শে জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। এই লাদাখের দ্রাস অঞ্চলটিকেও পাকিস্তানি সৈন্যরা নিজেদের আওতায় নিয়ে চলে এসেছিলেন। শুধুমাত্র এই দ্রাস নয়, বাটালিক, তুর্তুক ভিলেজ, যেটা আমরা পরে দেখব, সেইগুলোও নিজেদের আওতায় নিয়ে চলে এসেছিলো। তো শেষমেশ কার্গিল যুদ্ধের পর আমাদের সৈন্যরা সেগুলো আবার নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসতে সক্ষম হয়েছিল। কার্গিলে গিয়েই কার্গিল যুদ্ধের ইতিহাস জানাটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো তারপরে দেখো আমরা এখানে গিয়ে দেখলাম একজন আর্মি স্যার, তিনি আর কি কার্গিল যুদ্ধের সব বর্ণনা করছিলেন। Some fierce battle were also fought in Kargil, Batalik and sub-sector Hanif. In Batalik sector, first battalion of একটা গ্রুপ রেডি হলেই মোটামুটি উনি ওনার সব কিছু যে ডেসক্রিপশন সেইগুলো সব দিতে শুরু করে দিচ্ছিলেন, কিভাবে কার্গিলের যুদ্ধটা হয়েছিল, কারা কারা ছিলেন, সেই সবগুলো সব উনি ভালোভাবে সব বুঝিয়ে দিচ্ছিলেন। কার্গিল যুদ্ধে ব্যবহৃত কিছু কিছু এরকম আর্টিলারি গান ওখানে সুন্দরভাবে সাজানো আছে, যাতে সেই ওয়ার মেমোরিয়ালে গিয়ে সবাই এই আর্টিলারি গানগুলো দেখতে পারে যেগুলো তখন ব্যবহার হয়েছিল। এত কিছু শোনার পর আমার ক্যাপ্টেন বিক্রম বাত্রার কথা মনে পড়ে যাচ্ছিল। ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক হিসেবে শেরশাহ মুভিটা হয়েছে, তাই আমার তখন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। পুরো কার্গিল যাবো তো, হ্যাঁ গায়ে কাঁটা দিচ্ছিলাম আর কি, ওই লেখাগুলো পড়ার সময় আরো বেশি গায়ে কাঁটা দিচ্ছিল। ওই এইগুলো কি মাইলস্টোন দিয়ে রেখেছে, এই যে যত শহীদ কার্গিল ওয়ারে যারা শহীদ হয়েছিল, যাদের পেয়েছে আর কি, মানে ওখানে একটা হেলিকপ্টারের একটা এ রয়েছে। কার্গিল যুদ্ধে আমাদের বীর সৈন্যরা মৃত্যুবরণ করেছিল, তাদের স্মৃতির জন্য এখানে দেখো এরকম ফলক করে রাখা আছে। তো তারপরে দেখো এই বড় পতাকাটাকে দেখো, এই পতাকাটা দেখেই আমাদের গায়ে এত কাটা দিচ্ছিল। আর ওইখানে যে জমায়েত দেখতে পাচ্ছ, ওখানে আর একটা গ্রুপ গিয়ে ওই আর্মি যে স্যারটি ছিলেন তার আর কি যে কিছু যা কিছু ডেসক্রাইব করছিল সেইগুলো ওনারা সব শুনছিল। ভিতরে একটা মিউজিয়াম রয়েছে, যেখানে হচ্ছে কোনো রকমভাবে কোনো ভিডিওগ্রাফি বা ফটো প্রোহিবিটেড, মানে সেখানে কোনো রকমভাবে তুমি কিছু ফটো বা ভিডিও তুমি করতেই পারবে না, সেখানে নিষিদ্ধ একেবারে। আর কার্গিল ওয়ার মেমোরিয়ালের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমরা যখন গিয়েছি প্রায় তখন 6টা থেকে 6:30 মতো বাজে। তো দেখো চারিদিকটা কেমন ঝাঁ চকচক করছে, সূর্য ডুবে ডুবে করছিল, কিন্তু এইখানে দেখো একদম ঝাঁ চকচকে আকাশ তখনও পর্যন্ত। তোমরা ওই সূর্যের দিকে তাকালেই বুঝতে পারবে পাহাড়ের কোলে একদম ঢলে পড়ছে। এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে একটা সুভিনিয়ার, মানে কাউকে যদি কিছু গিফট করতে চাও সেরকম জিনিসপত্র, গিফটের জিনিসপত্র কেনার মতো জায়গা রয়েছে। তো যাই হোক, আমরা ওখান থেকে এই যে চলে এসেছিলাম এইখানে যুদ্ধ বিমানের কাছে। এটা দেখে আমরা বেরিয়ে যাব, একদম ওয়ার মেমোরিয়ালের বাইরে গিয়ে গাড়িতে উঠে পড়বো।
শোনো, এই যে আমি ট্রিপটাতে গিয়েছিলাম না, এই ট্রিপটাতে আমি ছিলাম হচ্ছে ক্যামেরাম্যান, মানে ভিডিও থেকে শুরু করে ফটো সব কিছুই আমার দায়িত্বের ওপর ছিল। তো যাই হোক, তারপরে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম কার্গিলে যেখানে আমাদের হোটেল ছিল সেইখানে। দেখো রাস্তায় আর কি অন্ধকার নেমে আসছিল কিছুটা, আর এখানের পাহাড়গুলোকে দেখো দেখো চলে এসেছি আমরা প্রায় হোটেলের কাছাকাছি। এইখানে জানো তো, এই যে ব্যারিকেড করা আছে এর পাশেই নদী বয়ে চলেছে। নদীটার যা স্রোত আর যা ময়লা জল তোমরা ধারণা করতে পারবে না, কারণ বর্ষা তখন প্রায় নেমে আসছে। চলো, এসে গেছি আমাদের হোটেলে। এই যে সামনেই দেখো আমাদের হোটেলের গেট, আর আমরা হোটেলে ছিলাম হচ্ছে হোটেল সিয়াচেনে। দেখো এখানে সব যে স্টাফেরা ছিল তারা আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েই ছিল। এই দেখো আমাদের হোটেলটা ছিল ঠিক এরকম, হোটেল সিয়াচেন। দারুণ ছিল হোটেলটা। মাথাটা টিপ টিপ করছে গো, মাথা টিপ টিপ করছে খুব। হ্যাঁ, তোমাদের একতলায় দিয়েছে, ভালো হয়েছে, তোমাদের ওঠা নামাটা করতে হবে না অন্তত। হয়তো দিচ্ছে তো। উপর আমরা যেহেতু এই ট্রিপে সব থেকে কম বয়সী ছেলে মেয়েরা ছিলাম, তো সেই কারণের জন্য আমাদের প্রত্যেক কটা হোটেলেই একদম টপ ফ্লোরে ছিল, যার কারণে যেন আমরা ভিউটাও ভালো পেয়েছি, সুন্দরভাবে সব কিছুভাবে এনজয় করতেও পেরেছি। এই দেখো আমার বোন দৌড়ে চলেছে রুমের দিকে। আর এই সামনের ঘরটা দেখছো, এটা ছিল হচ্ছে টুপাই আর আমার বরের, আর এই ঘরটা ছিল হচ্ছে আমার আর আমার বোনের। দেখো ওখানে হোটেলের স্টাফ এসে আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন। আর এইখানে দেখো আমরা সব বসে পড়েছি, সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স দিয়ে গেছিলো, সেই স্ন্যাক্স খেয়ে আমরা এখানে গল্প করতে বসে পড়েছি। ও তো পরেই ছবি আমি বললাম তো তোমাকে। গল্প শেষ করেই আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনারের জন্য। তারপরেই আমরা নেমে পড়েছিলাম হচ্ছে নিচে, আমাদের হচ্ছে খাওয়া দাওয়াটা নিচেতেই ছিল। তো দেখো আমরা কোথায় খাওয়া দাওয়া করেছি তোমাদেরকে সব দেখাবো। এইটা হচ্ছে কিচেন, আর এইখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। মানে যত সবাই ছিল টুরিস্ট পার্টি যারা হোটেল নেয় তারা এখানেই সবাই খাওয়া দাওয়া করে। আমাদের খাওয়া দাওয়া যা ছিল সব ট্রাভেল এজেন্সি থেকেই ছিল, মাইকেলদা সব ব্যবস্থা করেছিল। আর সত্যি কথা বলতে একদম বাঙালি খাবার সকাল বিকেল আমরা পেয়েছি, যেটার জন্য আর কি আমাদের কোনো রকম শরীর খারাপে পড়তে হয়নি। তারপরে খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এসেছিলাম আবার হোটেলের রুমে। তো এই দেখো এটা ছিল সেকেন্ড ফ্লোর, আর আমরা একদম উঠবো হচ্ছে টপ ফ্লোরে। এই দেখো কাকিমা উঠছে আমাদের পাশের থেকে, তাদেরকেও ওপরে দিয়ে দিয়েছে একদম বয়স্ক মানুষ দুটোকে। ভালো ঠান্ডা লাগছে কিন্তু কাকু, বলো। এই দেখো একদম টপ ফ্লোর থেকে দেখো নিচেতে কেমন দেখা যাচ্ছে, আমাদের গাড়িগুলো সব রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো লাগবে, ওগুলো লাগে। এই দেখো রুম নাম্বার 303 ছিল টুপায়ের আর আমার বরের ঘর, ওরা দু ভাই ওই ঘরটায় থাকছিল। আর রুম নাম্বার 302-তে ছিলাম আমরা দু বোন। এই যে আমার বোন রুমটা খুলছে, তো দেখে নেবে আমাদের রুমটা কেমন ছিল। যে আমাদের ব্যাগপত্র চারিদিকে ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে। আর রাতের বেলা খেয়ে দিয়ে এসে শরীর বইছিল না, যা হোক তা হোক করে অন্তত ঘুমাতে যেতে পারলেই বাঁচি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে। আজকের মতো টাটা।